আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। ব্যাকসিডক টক পডকাস্টের বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে। উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি ডিজিজ, স্ট্রোক ইত্যাদির ঝুঁকি বাড়াতে পারে। আবার সঠিক সময়ে যদি ধরা পড়ে এবং সঠিকভাবে যদি চিকিৎসা করা হয়, তাহলে আমরা অনেক প্রাণঘাতী রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারবো। এবারের ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। আমরা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে হাইপারটেনশনের চ্যালেঞ্জ, প্রতিরোধ এবং আজকের দিনের প্রতিপাদ্য বিষয় কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার কিভাবে সম্ভব এটা নিয়ে বিশদ আলোচনা করব এবং আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারহানা আহমেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং আমার সাথে উপস্থিত আছেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী স্যার, অধ্যাপক এবং পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, আপনি একটু প্রতিরোধ নিয়ে কিছু বলেন। আমরা এখন এত স্ট্রেসফুল লাইফ লিড করি, দেখা যাচ্ছে সারাদিন কাজ, ঘুমটা ঠিক মতো হচ্ছে না, এগুলোর প্রভাব আমাদের এই অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে কতটুকু প্রভাব ফেলছে এগুলো? ফারহানা, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। প্রতিরোধ, এখন প্রতিরোধটা আমি কি করব? আমার তো আগে জানতে হবে যে আমার রোগটা আছে কিনা। তো জানার জন্য কি চাইতে হবে? আমাকে চাইতে হবে জানতে। আমাদের অভাব কিন্তু ওখানে। আপনি দেখবেন যে সরকারি কর্মকর্তারা আছেন, তাদের এসিআর একটা সিস্টেম আছে, ওখানে কিন্তু তার ব্লাড প্রেশার মাপার কথা, তার একটা ইসিজি করার কথা। অনেকেই কিন্তু সেটা ফাঁকি দেন, বলেন লিখে দেন 120-80। এটা কি ঠিক হলো? একদমই না। আমি জানি বয়সের সাথে আমার উচ্চ রক্তচাপে সম্ভাবনা বাড়বে। আমেরিকান হিসাব হলো ওদের 60 জনগণের, যেহেতু ওখানে স্থূলতা বেশি, ওবেসিটি একটা বড় প্রবলেম, 60 জনগণের প্রায় 60% লোকই, 60% লোকই উচ্চ রক্তচাপের রোগী। আমার দেশে লাইফ স্প্যান বেড়ে এখন প্রায় 74+ হয়ে যাচ্ছে। তার মানে আমরা একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু উচ্চ রক্তচাপের রোগী হওয়ার জন্য একটা আশঙ্কার মধ্যে আছি। আমি যদি জানতে না চাই আমার ব্লাড প্রেশারটা কত, তাহলে তো প্রতিরোধের প্রশ্নই আসে না। তাহলে আমাকে চাইতে হবে, জানতে হবে। কিভাবে জানবো? আমি ব্লাড প্রেশারটা মাপতে হবে। আমি বছরে একবার বা দুবার ব্লাড প্রেশার মাপাটা প্রপার স্থানে যদি না করি, তাহলে কি সেটা জানা হলো? আমি তো জানতেই পারলাম না আমার আদৌ উচ্চ রক্তচাপ আছে কিনা, যদি থাকে সেটা লেভেল কত। সেই না জানা মাত্রা কতটুকু আপনি বলছিলেন যে আমাদের দেশের যারা বিভিন্ন সার্ভে আছে, কিন্তু এগুলো কিন্তু মুখের কথা নয়, সেখানে দেখা যাচ্ছে যে যারা সত্যিকারের উচ্চ রক্তচাপের রোগী, তাদের প্রায় 50% জানেই না তার উচ্চ রক্তচাপ আছে, কারণ কোনোদিন মাপিনি। আচ্ছা, মাপা হলো, তারপর কি হবে? আমাকে করতে হবে। এই করার মধ্যেই তো আমার প্রতিরোধ। সেই করাটা কিন্তু, এই প্রতিরোধের ব্যাপারটা দুটো জায়গায়। আমি আমার উচ্চ রক্তচাপের রোগী হতে চাই না। 2 নম্বর, আমি উচ্চ রক্তচাপের রোগী হওয়ার পরে তার কমপ্লিকেশনে ভুগতে চাই না। দুটো জায়গায় কিন্তু। তাতে প্রথমটা কি, আমি আগে থেকে সতর্ক। আমার ভাই বোনদের উচ্চ রক্তচাপ আছে, আমি কিন্তু আগে থেকে সতর্ক, খাওয়া দাওয়ায়, চলাফেরায়, নিজের ওজনটা ঠিক রাখার ব্যাপারে, প্রেশারটা বছরে অন্তত একবার দুবার মাপার ব্যাপারে। দ্বিতীয়, আমার হয়ে গেল প্রেশার, এবার আমার সতর্ক হতে হবে আমার কমপ্লিকেশন গুলো না হয়। কমপ্লিকেশন কি? আমার হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, ব্রেইনে হ্যামোরেজ হতে পারে, চোখে হ্যামোরেজ হতে পারে, আমার কিডনি ড্যামেজ হতে পারে। সমস্যা হলে এই সবগুলো কিন্তু খুব ধীরে 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 হয়, এবং সেই ধীরে ধীরে হওয়ার কারণে আমি কিন্তু টেরও পাই না যে ভিতরে ঘুণ পোকা বেঁধেছে, ঘুম, এবং এই ঘর বেঁধে আমাকে যে ক্ষয় করে দিচ্ছে, যখন আমি টের পাবো তখন কিন্তু অনেক জল গড়িয়ে গেছে, সেটা ফেরত পাবো না। কাজে আমি আগে থেকে সেটা সতর্ক না হলে আমার প্রতিরোধ কিন্তু হচ্ছে না। হয়ে যাওয়ার পরে আমি ওষুধ খেতে, এখন ওষুধ খেতে লোকজন বলে কি, আমি ভাই ওষুধ খেতে চাই না, ওষুধ খেতে তো সারা জীবন খেতে হবে। আমি একটা কথা বলি যে আপনি যে কথা বলতে আছে, খেয়াল করে দেখেন তো, আপনি তো জন্মের পর থেকে খাওয়ার জন্য ওয়া ওয়া করে চিল্লানো শুরু করছেন, মৃত্যু পর্যন্ত খেতেই থাকবেন। না খেলে কি হয়? কষ্ট হয়। ওই বাচ্চাকালে তো কাঁদছেন তো ওই জন্য, খিদা লাগছে। বড়কালে আপনাকে খেতে না দিলে তো খুব কষ্ট হয়। রোজা শেষে ইফতারি করার জন্য উন্মুখ হয়ে বসে থাকি, কখন রোজাটা ভাঙবো। সেটা যদি আমি না করি, হাঙ্গার স্ট্রাইক করলে আমার শরীর কি ঠিক থাকে? থাকে না।
ক্ষতি হয়। তার মানে ক্ষুধা তো একটা রোগের মতো, ন্যাচারাল জিনিস, রোগ হওয়াটা ন্যাচারাল, তার নিবৃত্ত করা, সেটা নিবৃত্ত করা আমরা খাচ্ছি, সেটা তো ন্যাচারাল। তাহলে আপনি ওষুধ খাওয়ার ব্যাপারে এরকম দ্বিধা কেন? ভালো থাকাটা ইম্পর্টেন্ট, সেটা আমি যেভাবে হোক। তারপরেরটা কি করতে হবে, সে করার মধ্যে হলো আমি শুধু উচ্চ রক্তচাপ, আপনার বারবার বলছি এটা একটা রিস্ক ফ্যাক্টর। কিসের রিস্ক ফ্যাক্টর? ওই যে বলছিলাম কমপ্লিকেশন গুলো। তাহলে আমার তো যদি ডায়াবেটিস থাকে, আমার যদি খুব ওজন বেশি থাকে, আমার যদি কিডনির অনেক বেশি অ্যাডভান্স ডিজিজ হয়ে যায়, তাহলে তো আমার রক্তচাপের যে পরিমাণে ফ্ল্যাকচুয়েশন বা বেশি থাকাটা অনেক বেশি ক্ষতি করবে। যে কিডনি রোগী তার কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেশি, যে হার্টের রোগী তার কিন্তু ব্রেন স্ট্রোকের রিস্ক অনেক বেশি, একটার সাথে আরেকটা সম্পর্কিত। তাহলে আমাকে ওটার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি যদি এই সবকটা জায়গায় খেয়াল না করি, প্রতিরোধ কথাটা এখানে অর্থহীন হয়ে দাঁড়ায়। একদম। অনেক সময় যখন পেশেন্ট আমাদের কাছে আসে উচ্চ রক্তচাপ নিয়ে, আমরা দেখা যাচ্ছে যে একটা ওয়ার্কআপ করি, কারণ আমরা জানতে চাই যে তার আর কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, সেটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দেই। অনেক সময় রোগী মনে করে যে আমি তো প্রেশার নিয়ে এসেছি, আমাকে কেন এত পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে। আমি রোগীকে বলি কি, ভাই আমি কিন্তু উচ্চ রক্তচাপের চিকিৎসা করতে পারি না, আমি একটা মানুষের চিকিৎসা করতে পারি যার উচ্চ রক্তচাপ আছে। আমি চিকিৎসক হিসাবে চেষ্টা করব ওই মানুষটা যেন ভালো থাকে। আমি সেটা ভালো হওয়ার জন্য তার এই যে রিস্ক ফ্যাক্টর গুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত, যেটা একটা আরেকটা রিস্ক অনেকে বাড়িয়ে দিচ্ছে, সেটা থেকে আমাকে খেয়াল করতে হবে। কাজে উচ্চ রক্তচাপের রোগীকে আমি ক্যাম্পেইন করবো, ভাই তুমি স্মোকিং করো না, আমি ক্যাম্পেইন করবো তুমি জর্দা সাদা খেও না, আমি তাকে ক্যাম্পেইন করবো তুমি ঘুমাও সময় মতো, তোমার স্ট্রেসটা কমাও, তুমি হাঁটো, তুমি ওজন কমাও। সবকটাই কিন্তু তাকে ভালো রাখার জন্য। শুধু একটা ওষুধ দিলাম, প্রেশারটাকে একটা মাত্রা নিচে রেখে দিলাম, ওই যে 130/80 কথা বলা হচ্ছে, তার নিচে থাকলে আমি খুশি হয়ে যাব না। আমি বলবো তোমার সুগারটা কেমন ভাই, সিগারেটটা কি ছেড়েছো, মাগো তোমার জর্দা খাওয়া বন্ধ হয়েছে। যদি এগুলো না হয় তাহলে মানুষটা ভালো থাকবে না। আমাদের অভ্যাস হওয়া উচিত আমি মানুষের ট্রিটমেন্ট করব, তার সবকটা রিস্ক ফ্যাক্টরকে কন্ট্রোল করে তাকে বহুদিন পর্যন্ত দীর্ঘায়ু এবং সুস্থভাবে ধরে রাখার চেষ্টা করব। একদম ঠিক তাই। শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীল হলে হবে না। এটার মধ্যে যেটা আমি আগেই বলছিলাম যে স্ট্রেস একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করে, বিশ্রাম নিচ্ছি না প্রপারলি সেটাও একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করে। অপটিমাম মাত্রায় আমি ওষুধ খাচ্ছি, কিন্তু বাকি দুটো ফলো না করার কারণে আমার প্রেশারটা কন্ট্রোল নাও হতে পারে। আবার খাদ্যাভ্যাসে দেখা যাচ্ছে লবণ খাওয়ার প্রবণতা খুবই বেশি। অনেক সময় বলছে কাঁচা লবণ খাবো না, এটা কি তাহলে ভেজে খাবো? মানে লবণটা এতটাই প্রিয়। আর আমাদের দৈনন্দিন যে রান্না বান্না হচ্ছে সেটা তো লবণের মাত্রাটা একটু বেশি থাকে। এই খাদ্যাভ্যাসের ব্যাপারটা যদি আপনি একটু বলেন, কি চেঞ্জ করা যাবে? একটু মজার কথা বলি, গতকালকে সন্ধ্যেবেলায় খুব ইচ্ছে হলো যে আমি একটু ঝালমুড়ি খাবো, তো প্রাণের ঝালমুড়ি আনালাম, খেতে গিয়ে দেখি তার মধ্যে প্রচুর লবণ। যে কোনো প্রসেস ফুডের মধ্যে হয় চিনি বেশি অথবা লবণ বেশি, না হলে প্রসেস ফুডগুলো কিন্তু টিকে থাকবে না। এবং সেটা করতে গেলে হচ্ছে কি, আমাদের খাদ্যাভ্যাসে এখন ঘরে তৈরি খাবারের বাইরেও প্রসেস ফুডগুলো খাওয়ার মাত্রা কিন্তু অনেক বেড়ে গেছে। সিম্পল ঝালমুড়ি, তার মধ্যে যে আমি খেয়ে দেখলাম যে একটা ঝালমুড়ি প্যাকেটের মধ্যে আমার সারাদিনের লবণের কোটা কিন্তু পূরণ হয়ে গেল। তার মানে সারাদিনে আমি যে অন্যান্য খাবার খাবো ওই লবণটুকু কিন্তু আমার জন্য এক্সট্রা হয়ে গেল। আমি কিন্তু খেয়াল করছি না এটা। বোরহানি খাচ্ছি গ্লাস গ্লাস, লবণ কতটুকু? এই যে আমি চাটনি খাচ্ছি, ফুচকা খাচ্ছি, সবকিছুর মধ্যে লবণ আছে। কিন্তু পরিমিতি বোধটা ইম্পর্টেন্ট। আপনি কি খাবেন না মজার জিনিসগুলো? খাবেন, পরিমিতি বোধটা থাকতে হবে। চিনি, চিনি যে আমাদের কত বড় শত্রু সেটা আমেরিকান স্ট্যাটিস্টিক্স বলে। ওদের দেশে যখনই সুগার এবং ওই যে ম্যাপল সিরাপ এটা যখন বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে স্থূলতা এবং কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো, যার মধ্যে উচ্চ রক্তচাপ আছে তার মাত্রাটাও একটার সাথে আরেকটা সম্পর্কিত। এই জন্য লাইফস্টাইল চেঞ্জটা এত ইম্পর্টেন্ট। খাদ্যাভ্যাসের মধ্যে কেউ যদি বলে তুমি একেবারে এটা খাবে না ওটা খাবে না, আমি বলি ভাই এটা কি একটা কথা হলো? আমি মানুষ, তো একটু আনন্দ করবো না? শুটকি হয়ে বেঁচে থেকে লাভ কি? আমি খাবো, কিন্তু পরিমিতি বোধটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করব মাত্রাটা কমিয়ে আনতে। আমার রুগীদের বলি ভাই ভুনা ভুনা না খেয়ে একটু ঝোল ঝোল খান, তেল কমে গেল। কিন্তু তাদেরকে বলি যে আপনি পাতে লবণ নিচ্ছেন না, কিন্তু রান্নাতে লবণটা একটু কমিয়ে দিতে বলে। ইংল্যান্ডে তারা আইন করে করলো কি, তারা বললো যে সমস্ত প্রসেস ফুডে যে তৈরি হচ্ছে সসেজ ইত্যাদি, লবণের মাত্রা অল্প একটু কমিয়ে দিল। আর লবণের মাত্রা একটু কমাতে কিন্তু স্বাদ কিন্তু চেঞ্জ হলো।
প্রথম দিকে এটা নিয়ে কিন্তু বেশ প্রতিবাদও আসলো। 5 বছর পরে দেখা গেল, এটা সার্ভে করেছে তারা, ওই এলাকার জনগণের, তারা সার্ভে করে দেখেছে অ্যাজ এ হোল প্রেশারের মাত্রা এভারেজ কমে আসছে, শুধুমাত্র অল্প একটু লবণ কমানোতে। তারপরে তারা করলো কি, এর পরে স্টেজে আরেকটু লবণ কমানোর কথা বললো। এখন আইন করে আর কতটুকু পারবেন যদি আমরা নিজেরা না চাই, নিজেরা সচেতন না হই। প্রতিরোধের কথার মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কিছু গবেষণা করেছে, নিউট্রিশনে এরা গবেষণা করেছেন। তারা দেখেছেন আমরা লবণের মাত্রা, প্রফেসর মনোয়ার বলছিলেন আগে, যা বরাদ্দ থাকা উচিত তার দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত আমরা খেয়ে অভ্যস্ত। এই জায়গাটা আমাদের কিন্তু একটু নজর দেওয়া উচিত। চিনির ব্যাপারে সতর্ক। আমি চায়ে চিনি খাই না, কিন্তু ভাই মিষ্টিটা একটা জায়গায় 5টা খাই, লাভ হলো কি? আমি যদি কার্বোহাইড্রেট খুব বেশি খাই, চিনিটা বেশি খাই, আমার তো একই প্রবলেম হলো। আমি তেল চপে যদি ওই কাচ্চি বিরিয়ানি রেগুলার খাই, তাহলে প্রবলেম হলো। মাসে একদিন খাবো, অসুবিধা কি? সপ্তাহে একদিন আমি ফাস্টফুড খাবো, অসুবিধা কি? পরিমাণটা কম খাবো। পরিমিতি বোধটাই মনে হয় হ্যাঁ খুব কাজ করে। এটা বলবো যে শুধু খাদ্যাভ্যাস বা খাবার এগুলোতে না, এই যে বললেন স্ট্রেস, আমি কতটুকু স্ট্রেস নিতে পারবো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা যতটুকু নিতে পারছি তার চেয়ে বেশি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কি, আমাদের আগে যে একটা আমাদের ইচ্ছা ছিল যে আমরা কি হতে চাই, কি করতে চাই, আমাদের চাহিদা এখন আকাশচুম্বী হয়ে গেছে। আমরা সবাই বিলিয়নিয়ার হতে চাই, মিলিয়নিয়ার হতে চাই, মানে লাখপতি হয়ে সন্তুষ্ট না, আমরা কোটিপতি হতে চাই। সেই জন্যই আমাদের খাই খাই নেচারটা বেড়ে যাওয়ার কারণে অ্যাজ এ হোল আমাদের কিন্তু স্ট্রেসের মাত্রা বেড়ে গেছে। আমি এখন এই টয়োটা করোলা চালিয়ে পছন্দ না, আমার এখন বিএমডাব্লিউ লাগবে। তাহলে সেটার জন্য যে টাকাটা দরকার সেটা আর্ন করতে আমাকে এক্সট্রা স্ট্রেস নিতে হবে না? এখন এই চাহিদা, প্রাপ্তির সম্ভাবনা সবকিছু সমন্বয় করতে গেলে স্ট্রেস বাড়বেই। ওই জায়গাটা আমরা যদি খেয়াল না করি তাহলে কিন্তু এটা প্রবলেমটা হবে। ঘরের স্ত্রী যদি চান যে তার হাজবেন্ডই তাকে বিএমডাব্লিউ চড়াবেন আর প্রতি ঈদের সময় একটা হীরের নাকফুল উপহার দিবেন, তাহলে স্বামী বেচারা এক্সট্রা স্ট্রেস না নিয়ে উপায় নেই। এই জায়গাটায় যদি ওখান থেকেও শান্তি পাওয়া যায় তাহলে তো কাজ হয়ে গেল। একদম সেটাই, দর্শকদের প্রতিও আমাদের সেই অনুরোধটাই থাকবে যেন আমরা আমাদের এখন যে আলোচনাগুলো হলো সেগুলো যেন আমরা আমাদের জীবনে লালন পালন দুটোই করি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেকের অনেক বেশি প্রেশার থাকে, মাল্টিপল ড্রাগস নিতে হচ্ছে সকালে, দুপুরে, রাতে। এই ব্যাপারটা কিভাবে কমিয়ে রাখা যায়? এখন আবার বাজারে যেসব ফিক্সড পিল এসছে, দুটোর কম্বিনেশন বা 3টার কম্বিনেশন, এগুলো সম্বন্ধে একটু স্যার কমেন্ট করেন। আমি কিন্তু এই জিনিসটার ব্যাপারে খুব সেন্সিটিভ। আমি আমার স্টুডেন্টদের উপর, আমার ডাক্তারদের উপর খুব রাগ করি যখন তারা দুপুরবেলা ওষুধ দেয়। একটা অফিসে কাজ করছে, তাকে দুপুরবেলা একটা অ্যাসপিরিন দিয়ে রাখছো কেন ভাই? ওটা সকালে বা রাতে খেলে অসুবিধাটা কি? একবেলাই তো খেতে হবে, সেটা সকালে হতে পারে, রাতে হতে পারে। 3 বেলা ওষুধ না দিয়ে কম্বিনেশন ড্রাগ দিলে আমি হয়তো দুটো ওষুধ দিলাম 2 বেলায়, 4টা ওষুধ মাত্র 2টো পিল হয়ে গেল, 4টার জায়গায় অর্ধেক হয়ে গেল। এটা করা সম্ভব। আরেকটা হলো, আমরা যে লাইফস্টাইল চেঞ্জের প্রতি মনোযোগ দেই না। কালকে আমার ভাই বলছিলেন যে এখন তো আমার প্রেশার দিকে অনেক কম, তাহলে আমি ওষুধ কমাবো না? আমি বললাম কমাবো। তারপরে ওকে বললাম তুমি যে 10 কেজি ওজন কমিয়েছো তার ফল হলো তোমার আজকে ওষুধ কমে গেল। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। আমরা এই লাইফস্টাইল চেঞ্জের উপর মনোযোগ না দিয়ে শুধু পিলের উপর নির্ভর করলে ওষুধের মাত্রা বাড়তে থাকবে। ওগুলোকে যখন আমরা একটা কম্পোনেন্ট, পুরো মানুষটার, পুরো বডিটার দিকে মনোযোগ দিয়ে আমরা ট্রিটমেন্টের প্ল্যানিং করব, ওষুধের মাত্রা কমানো সম্ভব এবং করা উচিত। একদম। আমাদের এবারকার যে প্রতিপাদ্য বিষয় কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার, এটা কিভাবে সম্ভব? এই যে আজকে যে পডকাস্টটা, সেটা কি? এটা কিন্তু জনগণকে ইনভলভ করা। আমি বিশেষজ্ঞ চিকিৎসক, আপনি একটা প্রচার মাধ্যমে এটা প্রচার করে দিচ্ছেন, ওখানে কিন্তু এক গাদা লোক ইনভলভ, জনগণ সেটা দেখছে, তারা মেনে চলে কাজ হলো। ভালো হওয়াটা কার জন্য? আমার জনগণের জন্য। তো তারা যদি জানেন, শুনেন, মানেন, করেন, তাহলে কিন্তু সবাই মিলে কিন্তু ভালো থাকছি। কাজে এখানে চিকিৎসকের, চিকিৎসা কর্মীদের, আমাদের জনমাধ্যমে যারা কাজ করছেন তাদের, এবং জনগণ যারা এটা গ্রহণ করবেন এবং মেনে চলবেন, ইউজার এন্ড, তাদের ক্ষেত্রে যদি এটা ইনভলভ না থাকে তাহলে কোনো প্ল্যান পরিকল্পনায় সফল হতে পারে না। এই জন্যই কথাটা এসছে।
কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার। জনগণ যখন জানে আমার এই ক্ষতি হতে পারে, যদি জানে আমার দেশের এই অবস্থা, আমরা প্রেশার মাপি না দেখে জানি না আসলে আমার প্রেশার আছে কিনা, যদি জানে যে ওষুধ খাওয়াটা কোনো অপরাধ নয়, ওষুধ খাওয়াটা কোনো অক্ষমতা নয়, এটা আসলে এক ধরনের সক্ষমতার লক্ষণ, আমি ভালো, আমার ওষুধটা সহ আমি কমপ্লিট, আমি ভালো, এই ভালো থাকাটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। কিভাবে হলেন সেটা নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছেন? একটা গ্রুপ আছেন বলে আমি ওষুধ খাই না, মেনে চলি, অবশ্যই সম্ভব একটা লেভেল পর্যন্ত, কিন্তু আপনি ওই টার্গেটে রিচ করতে গিয়ে যখন দেখবেন শুধু ওইটুকুতে হচ্ছে না, অবশ্যই ওষুধের সাহায্য নেন, বিশেষজ্ঞের সাহায্য নেন, আপনি একটু নিজেও পড়াশোনা করেন। এখন তো নেটে গেলে অনেক কিছু জানা যায়, কেন শিখবেন না, কেন জানবেন না? জানা সম্ভব, জানা উচিত এবং করা উচিত। Let us control hypertension together.